Hello, my dear students. Welcome to SBT Online Teaching once again. SBT Online Teaching এ তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো, আজকে যে টেক্সটটা নিয়ে কথা বলবো সেই টেক্সটটা হচ্ছে ক্লাস 11 এর জন্য একটা কবিতা। কি কবিতা, কি আলোচনা হবে আজকে, চলো বেশি দেরি না করে শুরু করে দিই। কিন্তু তার আগে একটা কথা অবশ্যই বলে রাখা ভালো, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অর্থাৎ যারা এখনো চ্যানেলটা ভালো করে ভিজিট করোনি, তারা অবশ্যই তোমরা চ্যানেলটি ভিজিট করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো, এবং সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকে দেখে নিই কি আছে আজকের টেক্সটে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বলে যে কবিতাটি রয়েছে এবং যেটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। পুরো টেক্সটটা চেষ্টা করেছি খুব সংক্ষেপে, যাতে একটা ভিডিওতেই তোমাদের যে সমস্ত ডাউটসগুলো থাকে সেগুলো যাতে ক্লিয়ার করে দেওয়া যায়। সেই জন্যে আজকের ভিডিওটা হয়তো একটু লেংদি হবে, কিন্তু সেটা তোমাদের ভালোর জন্যেই, কারণ পুরো কবিতাটা আমরা একসাথে শেষ করব। ঠিক আছে, তাহলে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ শুরু করা যাক। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যে কোনো কবিতা পড়ার আগে বা যে কোনো টেক্সট পড়ার আগে প্রথমে একটু কবির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিতে হবে। কবি সম্পর্কে অল্প বিস্তর কিছু কথা তোমাদের জেনে রাখা জরুরি। হয়তো সেগুলো সবটাই এমন নয় যে এক্সামের জন্যই ইম্পর্টেন্ট, তা কিন্তু নয়, কিন্তু তবুও কিছু কিছু কথা আছে যেগুলো আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। চলো তাহলে দেখে নিই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে এক ঝলকে কি জানবো আমরা। Short biography of William Wordsworth. Born at Cockermouth in Cumberland on April 7, 1770, অর্থাৎ তিনি জন্মেছেন ককারমাউথ বলে একটি জায়গা কাম্বারল্যান্ডে, ইংল্যান্ডের 7 এপ্রিল 1770। Since his school days he found interest in nature. একদম তার স্কুলের দিনগুলো থেকে তিনি প্রকৃতির প্রতি তার খুব আগ্রহ ছিল, প্রকৃতি প্রেমিক ছিলেন তিনি। গ্র্যাজুয়ালি হি বিকেম এ ওরশিপার অফ নেচার। দেখো, ওরশিপার অফ নেচার কথাটাকে আমি হাইলাইট করে রেখেছি, অর্থাৎ তিনি হয়ে উঠলেন ধীরে ধীরে প্রকৃতির পূজারী। ওরশিপার মানে হচ্ছে পূজারী। হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ডিউরিং 1790। 1790 এর সমসাময়িক যে ফরাসি বিপ্লব হয়েছিল ইউরোপে, সেই ফরাসি বিপ্লবের দ্বারা তিনি কিন্তু খুব ভালো মাত্রায় যাকে বলে ইনফ্লুয়েন্সড ছিলেন, বা বলা যেতে পারে প্রভাবিত ছিলেন বা অনুপ্রাণিত ছিলেন। ফরাসি বিপ্লব ওটা শুরু হয়েছিল 1789 খ্রিস্টাব্দে বা সালে। ঠিক আছে, তো যে কোনো বিপ্লব যেটা হয়, যে কোনো বিপ্লব যখন কোথাও শুরু হয়, সেটা একটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক একটা পরিবর্তন সূচিত করে। প্রেক্ষাপটটাকে সেভাবেই একটা আন্দোলনের একটা রূপরেখা তৈরি হয়। তো স্বাভাবিকভাবেই যারা যুব সম্প্রদায়, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত বিপ্লবের দ্বারা খুব বেশি মাত্রায় ইনফ্লুয়েন্সড হয়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু সেই সময় তরতাজা যুবক, 19-20 বছরের যুবক, তিনি কিন্তু ওই ফরাসি বিপ্লবের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। এবার আসি তার পরের অংশে। ইন 1798, 1798 খ্রিস্টাব্দ, এটা খুব ইম্পর্টেন্ট একটা সাল ওয়ার্ডসওয়ার্থের জীবনে। ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ, কোলরিজ মানে হচ্ছে আরেকজন বিখ্যাত ইংরেজ কবি যার নাম স্যামুয়েল টেইলর কোলরিজ। ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ টুগেদার পাবলিশড লিরিক্যাল ব্যালাডস, একটা পত্রিকা প্রকাশিত হয়, সেটা প্রকাশ করেন ওই দুজন মিলে, মূলত ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। লিরিক্যাল ব্যালাডস। এইবারে দেখো, দ্য পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালাডস ইজ কনসিডার্ড বাই মেনি ক্রিটিক্স টু বি দ্য বিগিনিং অফ দ্য রোম্যান্টিক এরা ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে মানে ইংরেজি সাহিত্যের ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্রিটিক্স বা সমালোচক যারা আছেন, তারা কিন্তু মনে করেন, গবেষকরা মনে করেন যে এই 1798 সাল একটা ল্যান্ডমার্ক ইংরেজি সাহিত্যের ইতিহাস রচনার ক্ষেত্রে। তার কারণ এই সময় থেকেই ধরা হয় ইংল্যান্ডে রোমান্টিক যুগের সূচনা হয়েছিল। এবার রোমান্টিক যুগ ব্যাপারটা কি, দেখো, যারা পরবর্তীকালে অনার্স নিয়ে পড়বে বা মাস্টার ডিগ্রি করবে, তারা আরো ডিটেলসে জানবে
কিন্তু তোমরা যেহেতু ক্লাস 11-এর ছাত্র, তোমাদেরকে অতি সংক্ষেপে আমি জানাচ্ছি। রোমান্টিক এরা হচ্ছে ইংরেজি সাহিত্যের যে পরপর যুগগুলো আছে তাদেরকে যদি পরপর ভাগ করা যায়, যেমন ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডিল ইংলিশ পিরিয়ড, এরকম করে পরপর ধাপে ধাপে আছে। রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এরকম অনেকগুলো পিরিয়ডে ভাগ করা আছে। তো সেই রকম রোমান্টিক যুগটা হচ্ছে মোটামুটিভাবে মনে করা হয় এই 1798 থেকে প্রায় 1832-35 এরকম সময় পর্যন্ত চলেছে। সেই সময়টাকে বলা হয় ইংল্যান্ডে রোমান্টিক যুগের সময় আর কি। কারণ সেই সময়কার সাহিত্যে, এখন রোমান্টিক ব্যাপারটা বললে আমাদের চট করে যেটা মাথায় আসে যে বোধহয় তার মানে আমরা সিনেমার ক্ষেত্রে দেখেছি, গানের ক্ষেত্রে শুনেছি, রোমান্টিক মানে আমরা বুঝি সামথিং রিলেটেড টু লাভ, ভালোবাসা বা প্রেম বিষয়ক কিছু। তা কিন্তু নয়, একেবারেই নয়। কারণ রোমান্টিক এজের যদি আমরা স্যালিয়েন্ট ফিচার্সগুলো দেখি, অর্থাৎ তাদের যদি পরপর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি, তাহলে দেখব এই ব্যাপারটা হয়তো একটা পার্ট, কিন্তু পুরোটা তা নয়। এই যুগটাকে বলা হয় রিটার্ন টু নেচার, অর্থাৎ তখন প্রকৃতির কাছাকাছি যেন মানুষ আরো ফিরে আসতে চেয়েছিল। তাদের মধ্যে নতুন একটা সাহিত্যের একটা মানে জনার যেগুলোকে বলি বা জাঁর বলি আমরা, সেই ক্যাটাগরিটা সূচিত করেছিল তারা। তো সেই জন্যে এই সময়টাকে রোমান্টিক যুগ বলা হয়। রোমান্টিক যুগের মধ্যে দেখবো আমরা বৈশিষ্ট্যগুলো যখন খেয়াল করে দেখবো তার মধ্যে থাকবে বেশিরভাগটাই হচ্ছে প্রকৃতি বিষয়ক, সাধারণ মানুষ বিষয়ক, রূপকথার ধর্মী গল্প থাকতে পারে, এই ধরনের কোনো সুপার ন্যাচারাল কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ ভৌতিক বা আধিভৌতিক যে ব্যাপারগুলো সেই রকম কিছু থাকতে পারে, কল্পনার যে বিস্তার সেইগুলো থাকতে পারে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু রোমান্টিকেরা। তো ওয়ার্ডসওয়ার্থ সেই যুগে বিলং করেন, কিন্তু তার রোমান্টিসিজমের একটা আলাদা ব্যাখ্যা রয়েছে, তার কবিতার দর্শন রয়েছে আলাদা, সেগুলো নিয়ে পরপর বলবো। আসলে কি বলতো, তোমাদের যারা ক্লাস 11-এ পড়ছো তাদেরকে এখনই যদি আমি এই রোমান্টিক যুগ নিয়ে বা স্যালিয়েন্ট ফিচার্স অফ রোমান্টিসিজম কি সেইটা নিয়ে যদি বোঝাতে যাই, তাহলে এই ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে, আর তোমাদের যে মূল যে ফোকাসটা সেখান থেকে কিন্তু তোমরা ডিফোকাসড হয়ে যাবে। মানে আমাদের এখন মানে যেটা মানে কি বলবো যে পড়ার দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটা পড়তে গিয়ে যেটুকু না জানলেই নয়, সেটুকুই আমি জাস্ট একদম টাচ করে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে মোটামুটিভাবে এটা ধরে নাও যে ওই লিরিক্যাল ব্যালাডসের পাবলিকেশনকেই বলা হয় ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা। এরপরে আসি, নেক্সট কি আছে। হি ল্যাটার বিকেম দ্য পোয়েট লরিয়েট ইন 1843। 1843 খ্রিস্টাব্দে তিনি পোয়েট লরিয়েট হয়েছিলেন, মানে রাজকবি। অন এপ্রিল 23, 1850 হি পাসড অ্যাওয়ে, এবং তার মৃত্যু হয় 23 এপ্রিল 1850। এটা অতি সংক্ষেপে বললাম ওয়ার্ডসওয়ার্থের কনসেপ্ট বা ওয়ার্ডসওয়ার্থের বায়োগ্রাফি, ভেরি শর্ট বায়োগ্রাফি। এরপরে কি আছে দেখে নি। এরপর আসছি সাম অফ হিজ ওয়ার্কস, তার কিছু কাজ। দেখো, গিল্ট অ্যান্ড সরো, এটা তার প্রথম পাবলিশড পোয়েম। গিল্ট অ্যান্ড সরো, অ্যান ইভিনিং ওয়াক, লুসি গ্রে, রুথ, পোয়েমস ইন 2 ভলিউমস, দ্য এক্সকারশন, টিন্টারনেবে, ইমর্টালিটি ওড, দ্য প্রিলিউড অ্যান্ড মেনি মোর, প্রচুর লেখা রয়েছে। ওয়ার্ডসওয়ার্থ তার লাইফ স্প্যান হচ্ছে 80 ইয়ার্স, 1770 থেকে 1850। স্বাভাবিকভাবেই তিনি সারা জীবন ধরে অনেক কিছু লিখেছেন। তার মধ্যে আমি কয়েকটা মাত্র, মানে একবারেই মানে বিন্দুতে সিন্ধুকে খোঁজার চেষ্টা আর কি, খুব সংক্ষেপে আমি দিয়েছি, যেগুলো কয়েকটা ইম্পর্টেন্ট, যেগুলো তার মধ্যে থেকে বেছে কয়েকটি ছোট ছোট করে নামগুলো দিয়েছি। যেমন ধরো টিন্টারনেবে, এই টিন্টারনেবে কবিতাটা বিশাল বড় কবিতা। বিশাল বড় কবিতা শুধু নয়, তার টাইটেলটাও বিশাল বড়। তোমরা যখন পড়বে দেখবে লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অন টিন্টারনেবে, হ্যাঁ, বা ওড অন দ্য ইন্টিমেশন অফ ইমর্টালিটি, তাকে সংক্ষেপে বলা হয় ইমর্টালিটি ওড, বাট টিন্টার্ন অ্যাবেটাকে সংক্ষেপে টিন্টার্ন অ্যাবে এই কথাটা বলে। সেই জন্য ছোট ছোট করে ব্যাপারগুলো দিয়েছি। এগুলো তার লেখা বিখ্যাত কিছু কবিতা। ঠিক আছে, আসছি পরের অংশে। ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ আ পোয়েট, এটা একটুখানি ভালো করে খেয়াল করে শুনে নাও, বুঝে নিতে হবে আর কি। হি রিগার্ডস নেচার অ্যাজ আ লিভিং বিং, তিনি মনে করতেন প্রকৃতি একটা জীবন্ত সত্তা, সজীব সত্তা। হি থিংকস নেচার নেভার বিট্রেস দ্য সোল দ্যাট লাভস হার, তিনি মনে করতেন প্রকৃতি কখনোই সেই সত্তার সাথে বিশ্বাসঘাতকতা করে না যে তাকে ভালোবাসে। নেচার অ্যান্ড গড আর সিমিলার টু হিম, তার কাছে প্রকৃতি হচ্ছে ঈশ্বর সদৃশ, ঈশ্বর এবং প্রকৃতি তার কাছে সদৃশ। তিনি প্রকৃতিকে ঈশ্বর মনে করতেন। নেচার ইজ নট অনলি সেন্সুয়াস, অর্থাৎ
প্রকৃতি যে কেবলমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য তাই কিন্তু নয়, ইট ইজ আ ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল এন্টিটি অ্যাজ ওয়েল। এটা বলা যেতে পারে একবারে ফিজিক্যাল এবং একই সঙ্গে স্পিরিচুয়াল এন্টিটি, মানে তার মধ্যে রয়েছে একটা আধ্যাত্মিক সত্তা আর একটা পার্থিব সত্তা। বস্তুগত দিকও রয়েছে এবং তার একটা আধ্যাত্মিক দিকও রয়েছে। আর প্রকৃতির নাথিং ইজ ট্রিভিয়াল ইন নেচার, এবং প্রকৃতিতে কোনো কিছুই তুচ্ছ নয়। তারা কোনো কিছুকেই তুচ্ছ বলে মনে করতেন না যারা ওয়ার্ডসওয়ার্থিয়ান ঘরানায় বিশ্বাসী ছিলেন। এবারে আসি, অ্যালং উইথ নেচার হিজ পোয়েট্রি অলসো রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্ট কোয়ালিটিস অফ দ্য কমন পিপল, কমন রাস্টিক পিপল। মানে প্রকৃতির পাশাপাশি তার কবিতার মধ্যে আর কি কি উপস্থাপিত তিনি করেছেন, উপস্থাপন করেছেন দ্য ডিফারেন্ট কোয়ালিটিস অফ কমন রাস্টিক পিপল, সাধারণ গ্রাম্য যে সমস্ত মানুষ তাদের যে গুণাবলী, তাদের কোয়ালিটিসগুলোকে তিনি বলেছেন। পিজেন্টস অর্থাৎ কৃষকেরা, শেফার্ডস মেষপালকেরা, মাউন্টেন ডুয়েলার্স যারা পার্বত্য অঞ্চলের সিধা সাদা বাসিন্দা, একেবারে সিম্পল যে মানুষ, দে আর সিম্পল লাইভস, তাদের যে সাধারণ জীবনযাত্রা ইন দ্য মিডস্ট অফ নেচার, প্রকৃতির কোলে, আর অলসো রিফ্লেক্টেড ইন হিজ পোয়েট্রি। এগুলো তার কবিতার মধ্যে প্রতিফলিত হতো প্রতিনিয়ত বিভিন্ন কবিতার মধ্যেই। এবার কি আছে দেখি, হিজ ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল, তার যে ভাষা খুবই সহজ সরল, অ্যান্ড ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, সেটা বোঝাটাও কিন্তু খুব সহজ, মানে চট করে বোঝা যায়, খুব একটা জটিলতা নেই তাতে। বাট ইন স্পাইট অফ দিস সিম্পলিসিটি, এত সহজ সরলতা থাকা সত্ত্বেও হিজ পোয়েটিক স্টাইল হ্যাজ আ ইউনিক গ্রেস অ্যান্ড ডিগনিটি। তার যে কাব্যিক শৈলী, তার যে কাব্যিক শৈলীটা, তার কিন্তু একটা ইউনিকনেস আছে। ইউনিক গ্রেস মানে একটা অভূতপূর্ব একটা গ্রেস, মানে গৌরব বা গরিমা রয়েছে, এবং ডিগনিটি রয়েছে, আভিজাত্য রয়েছে। টু হিম, তাকে যখন বলা হয়েছে কবিতা কি, তিনি কবিতার সম্পর্কে বলতে গিয়ে একটা খুব সুন্দর কথা বলেছিলেন, আমি কোটেশনের মধ্যে লিখে দিয়েছি দেখো। টু হিম পোয়েট্রি ইজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। যে কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, মানে পাওয়ারফুল ফিলিংস মানে হচ্ছে শক্তিশালী আবেগ, তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত বিচ্ছুরণ যাকে বলে। ওভারফ্লো, আমরা যখন গ্লাসে জল ঢালি, জলটা একটা সময় কানায় কানায় যখন পূর্ণ হয়ে যায় তারপর সেটা উপচে পড়ে, সেই উপচে পড়াটাকেই বলেছে ওভারফ্লো। এখানে স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস, মনের যে তীব্র আবেগগুলো রয়েছে, মনের সেই তীব্র আবেগগুলোর স্বতঃস্ফূর্ত বিচ্ছুরণ বলতে পারি এখানে। দ্যাট টেক্স ইটস অরিজিন, যেটা সৃষ্টি হয় কোথা থেকে, ফ্রম ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, অর্থাৎ একেবারে প্রশান্ত অবস্থায় থাকার সময়, ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে মানসিক প্রশান্ত অবস্থায় থাকার সময় ইমোশনসগুলোকে যদি কেউ রিকালেক্ট করে, সেখান থেকেই জন্ম নেয় কবিতা। এই ইমোশন মানে ইমোশনস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি মানে কমপ্লিট একদম প্রশান্ত অবস্থায় থাকাকালীন যে ইমোশন বা আবেগগুলো স্মৃতিচারণা করা হয়, রোমন্থন করা হয় স্মৃতির, সেইগুলো যখন ওই মানসিক শান্তিপূর্ণ অবস্থায় বসে রিল্যাক্সড মুডে কেউ যখন লেজারলি আওয়ার্সে যখন তার সেই অতীতের কোনো একটা ইমোশনগুলোকে রিকালেক্ট করে, সেই রিকালেকশন থেকেই কিন্তু জন্ম নেয় কবিতা, এবং সেটা তখন কি হয়, ওই আবেগ অনুভূতিগুলোর স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটে, সেটাই তার কাছে কবিতা। ঠিক আছে, এটা কবিতা সম্পর্কে তার একটা সংজ্ঞা বা থিওরি বলতে পারি। এরপরে আসছি ইন্ট্রোডাকশন টু দ্য পোয়েম। আজকে যে কবিতাটা পড়ব, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য পোয়েমস ইন 2 ভলিউমস ইন 1807। 1807 সালে দ্য পোয়েমস ইন 2 ভলিউমস বলে একটি বইতে এটা প্রথম প্রকাশিত হয়। দো ইট ওয়াজ ইনিশিয়ালি ডেটেড সেপ্টেম্বর 3, 1802, যদিও প্রথমে এটাকে বলা হয়েছিল যে এটা নাকি লেখা হয়েছে 3রা সেপ্টেম্বর 1802 খ্রিস্টাব্দে, ল্যাটার ইট ওয়াজ কারেক্টেড, পরে এটাকে কারেকশন করা হয় অ্যান্ড চেঞ্জড টু জুলাই 31, 1802। পরে এটাকে কারেকশন করে অন্য এডিশনে চেঞ্জ করা হয়েছিল যে না, এটা জুলাই মাসের 31 তারিখে ওই 1802তেই লেখা। মোটামুটি আমরা এইটুকু জানবো যে যদিও এটা পরে কারেক্টেড হয়েছে, প্রথমে যখন এটা ছাপা হয়েছিল তখন বলা হয়েছিল যে এটা 3রা সেপ্টেম্বর 1802তে লেখা। ব্যাস, এই হচ্ছে মোটামুটি কবিতাটার ইন্ট্রোডাকশন। এরপরে কি আছে দেখে নি।
এটা কি? এই কবিতাটা হচ্ছে ইট ইজ এ সনেট বলেছি আমি। দেখো, ইট ইজ এ সনেট। এবার সনেট মানে কি সেটা একটু জানতে হবে। আমাদের মধ্যে অনেক সময় একটা ভুল ধারণা আছে, আমরা ভাবি যে সনেট মানেই হচ্ছে বোধহয় সেই বাংলায় মাইকেলের যে চতুর্দশপদী কবিতা বলি। অ্যাকচুয়ালি কিন্তু সেই ব্যাপারটা ঠিক মানে পুরোটা এক নয়, কিছু তফাৎ রয়েছে। সনেট হচ্ছে বেসিক্যালি এ 14 লাইন পোয়েমস, প্রধানত 14 লাইনের কবিতা, হুইচ ইজ রিটেন ইন এ পার্টিকুলার রাইম স্কিম অ্যান্ড এ পার্টিকুলার স্ট্যান্ডোইক প্যাটার্ন। যেটা লেখা হয়, যেটা রচনা করা হয় একটা নির্দিষ্ট রাইম স্কিম মানে ছন্দ মিলিয়ে মিলিয়ে, এবং স্ট্যান্ডোইক প্যাটার্ন মানে স্ট্যান্ডাটাও সেভাবে বিভক্ত থাকে আর কি। সেটাই হচ্ছে সনেট মূলত। আর এটাকে বলেছে কি, ইট ইজ এ সনেট রিটেন ইন পেত্রার্কান ফর্ম। এবার হোয়াট ইজ পেত্রার্কান ফর্ম? পেত্রার্কান ফর্ম হচ্ছে, পেত্রার্কের নাম হয়তো শুনে থাকবে, ইউরোপের রেনেসাঁস যারা পড়েছো, ইটালির রেনেসাঁস যুগে পেত্রার্ক বিখ্যাত লেখক, বিখ্যাত কবি। তো পেত্রার্ক কিন্তু মনে করা হয় যে পেত্রার্কের হাতেই সনেট খুব ফ্লারিস্ট করে। এই পেত্রার্কান যে ফর্মটা ছিল সেটা হচ্ছে ওই 14 লাইনটাকে 8 এবং 6 ভাঙা। প্রথম 8 লাইনকে, এটা লিখে দিয়েছি দেখো তারপরে, ইট ইজ ডিভাইডেড ইন্টু অক্টেভ বা অক্টেটও বলে তাকে। ফার্স্ট 8 লাইনস, প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেট বা অক্টেভ অ্যান্ড সেস্টেট, এবং লাস্ট 6 লাইনকে বলা হয় সেস্টেট, উইথ এ পার্টিকুলার রাইম স্কিম। একটা নির্দিষ্ট রাইম স্কিমে লেখা হতো। কি রাইম স্কিম সেটা আমি বোঝানোর সময় বলবো। মোটামুটি ভাবে এটা জেনে রাখবো যে এই সনেট, এটা একটা সনেট, 14 লাইনের কবিতা, নির্দিষ্ট ছন্দে লেখা। আর এটা একটা পেত্রার্কান সনেট, অর্থাৎ পেত্রার্কান ফর্ম মেনে এটাকে লেখা হয়েছে। অর্থাৎ প্রথম 8 লাইন একরকম ছন্দ থাকবে, পরের 6 লাইনে আর এক রকম ছন্দ থাকবে, সেইভাবে এটাকে ভাঙা হয়েছে অক্টেভ এবং সেস্টেটে। এবার দেখে নি এই কবিতায় কিরকম আছে। তার আগে ছন্দটা একটু দেখে নি। দেখো, একটু কালার অন্য করে দিয়েছি, মিলিয়ে দিয়েছি। পেত্রার্কান সনেটের প্রথম যে 8 লাইনের ছন্দটা থাকে সেটা থাকে এরকম: প্রথম লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন আর একদম অষ্টম লাইন একই রকম ছন্দ হয়। ছন্দর কথাটার মানেটা কি? মানে অন্তমিল যেটা হচ্ছে সেই ওয়ার্ডটা দেখবে প্রায় সিমিলার থাকে। তোমাদের বোঝার সুবিধের জন্য আমি এখানে আলাদা আলাদা কালার করে দিয়েছি, খুব ভালো করে দেখো। হ্যাঁ, ভালো করে দেখলে বুঝতে পারবে ব্যাপারটা কিরকম আছে। দেখো, প্রথমে যেটা রয়েছে কি আছে, আর্থ হ্যাড শো দিয়ে যে লাইনটা শুরু হয়েছে, লাস্ট শব্দটা আছে ফেয়ার, FAIR। দেখো একই রকম শব্দ আর কোথায় আছে? চতুর্থ লাইনে গিয়ে শেষে আছে উইয়ার। তাহলে ফেয়ার, উইয়ার, বেয়ার, এয়ার, এগুলো একই ধরনের শোনাচ্ছে সাউন্ড। তাই এগুলোকে আমি ছোট হাতের এ দিয়ে যদি প্রকাশ করি, তাহলে ওইগুলোর পাশে দেখো লাল কালিতে এ লিখে দেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে যে অন্য লাইনগুলো, এই যে পাস বাই, ম্যাজেস্টাই বলে অনেক সময় উচ্চারণের সুবিধার জন্য, লাই অ্যান্ড স্কাই, এই যে পাস বাই, ম্যাজেস্টি, লাই, স্কাই, এগুলো আবার এক ধরনের। ওটাকে যদি ম্যাজেস্টাই এভাবে উচ্চারণ করে কেউ, মানে ফর দ্য সেক অফ রাইম, তাহলে এইগুলো একরকম ছন্দে লেখা। তার মানে ওইগুলোকে আমি বি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? পুরোটা লিখলে দাঁড়াচ্ছে ABBA, ABBA। দেখো ভালো করে মিলিয়ে নাও। প্রথম লাইন, চতুর্থ লাইন, পঞ্চম লাইন, অষ্টম লাইন একরকম ছন্দ আছে, আর দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম একরকম আছে। তাই ওটাকে পাশাপাশি লিখলে দাঁড়ায় ABBA, ABBA। এই হচ্ছে প্রথম 8 লাইনের ছন্দের প্যাটার্ন পেত্রার্কান সনেটে। দেখে নি পরের 6 লাইনে কি ছন্দ আছে। পরের 6 লাইনে আছে, দেখো, গ্রিন আর পিঙ্ক দিয়ে আমি ইন্ডিকেট করে দিয়েছি। দেখো, যেটা 8 নম্বর লাইন শেষ হলো দিয়ে এটা 9 নম্বর লাইন থেকে শুরু হচ্ছে। তাহলে 9, 11, 13 একরকম, 10, 12, 14 আর একরকম। তাহলে স্টিপ, ডিপ আর অ্যাসলিপকে যদি আমি সি দিয়ে প্রকাশ করি, ওই ছন্দগুলোকে, মানে মিলটায় জাস্ট বোঝানোর জন্য, ওগুলোকে যদি সি দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো হিল, উইল, স্টিল, এগুলোকে ডি দিয়ে প্রকাশ করলাম। তাহলে পুরোটা কি দাঁড়ালো? সো দ্য রাইম স্কিম ইজ ABBA, ABBA, CD, CD, CD। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় পড়ে, ওই জন্য এটাকে আলাদা কালিতে ইন্ডিকেট করে দিয়েছি। খুব ভালো করে এই ছন্দের প্যাটার্নটা লক্ষ্য করবে। পেত্রার্কান সনেটের ফর্মটা, প্রথম 8 লাইন হচ্ছে ABBA, ABBA, আর পরের যে 6 লাইন রয়েছে সেগুলোতে CD, CD, CD। হ্যাঁ, এইভাবে ছন্দটা লেখা হয়েছে। তাহলে যদি তোমাকে পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন দেয় যে হোয়াট ইজ দ্য রাইম স্কিম ইন দিস পোয়েম, বা হোয়াট রাইম স্কিম ইজ ইউজড ইন দিস পোয়েম, তোমাকে ওই লাইনটি লিখতে হবে লাস্টে লাল কালিতে, যেটা লেখা আছে ABBA, ABBA, CD, CD, CD। ঠিক যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি।
তাহলে চলো, যদি কোনো অসুবিধা থাকে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আবার ডাউট ক্লিয়ার করা যাবে একদিন। আজকে আর দেরি না করে একটু এই পোয়েমের ইন্ট্রোডাকশন পার্টটা পড়ে নি কি আছে। ওয়ান্স উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মানে এই কবিতাটা শুরু করার আগে জাস্ট ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কি আছে কবিতাটায়। ওয়ান্স উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ গোয়িং টু ফ্রান্স উইথ হিজ সিস্টার ডরথি। একবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ গোয়িং, মানে তিনি যাচ্ছিলেন, এখানে ওয়াজটা টাইপ করতে ভুল হয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবার ফ্রান্স যাচ্ছিলেন তার বোন ডরথির সাথে। অন হিজ ওয়ে টু ডোভার ফ্রম লন্ডন, সেই জন্যে ওই ফ্রান্সের ডোভারে যাচ্ছিলেন। তো লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে ইন অ্যান আর্লি মর্নিং, কোনো এক খুব সকালবেলায়, হি স্টপড হিজ হর্স ড্রন ক্যারেজ অন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, তিনি তার ঘোড়ার গাড়িটাকে থামিয়ে দিলেন কোথায়? ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজ একটা পার্টিকুলার ব্রিজের নাম। ওয়েস্টমিনস্টার অ্যাবি বলে একটা মঠ আছে, সেই মঠ সংগৃহীত একটা কবরস্থান আছে, হ্যাঁ, সমাধি ক্ষেত্র রয়েছে, তার পাশেই নদীর উপর, টেমস নদীর উপর ব্রিজ, সেই জন্য ব্রিজটার নামও হয়েছে ওয়েস্টমিনস্টার ব্রিজ। সেই ব্রিজের উপরে তিনি দাঁড়িয়ে পড়েন অ্যান্ড কম্পোজ দিস বিউটিফুল সনেট সিটিং অন দ্য রুফ অফ দ্য ক্যারেজ। ওই ক্যারেজের ওপর বসে, ছাতে বসে তিনি এই চমৎকার সনেটটি রচনা করেন। কি ব্যাপারটা ছিল দেখেন। দ্য পোয়েট ওয়াজ ডিপলি ইমপ্রেসড বাই দ্য বিউটি অফ দ্য সিটি অ্যান্ড ইটস সারাউন্ডিংস। আসলে কবি গভীরভাবে ইমপ্রেসড হয়েছিলেন, মানে আলোড়িত হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন ওই শহর এবং তার চারপাশের সৌন্দর্য দেখে। দো ইন হিজ মোস্ট পোয়েমস হি স্পিক্স অফ ন্যাচারাল বিউটি, যদিও তার অধিকাংশ কবিতাতেই তিনি প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেন। ইন দিস পোয়েম, এখানে একটা ব্যতিক্রম আছে। এই কবিতায় হি নট অনলি ডাজ সো, শুধুমাত্র যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন তাই কিন্তু নয়, বাট অলসো এক্সপ্রেসেস হিজ লাভ ফর ম্যানমেড এন্টিটিস, তিনি মনুষ্য সৃষ্ট কিছু সত্তার জন্যেও তার ভালোবাসাকে ব্যক্ত করেছেন। হি মেক্স ইট ক্লিয়ার, তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন, দ্যাট দ্য সিটি ইজ অলসো এ পার্ট অফ নেচার, যেই শহরও হচ্ছে প্রকৃতিরই একটি অংশ। হ্যাঁ, প্রকৃতির একটি অংশ হচ্ছে এই শহর, সেটা তিনি এই কবিতার মধ্যেই পরিষ্কার করে দিয়েছেন। ঠিক আছে, এইবারে আশা করি টেক্সটটা যদি পড়াই, আশা করি অসুবিধে হওয়ার কথা নয়। চলো দেখি টেক্সটে কি আছে, লাইন বাই লাইন একটু ব্যাখ্যাটা শুনে নি, তারপরে কি প্রশ্ন আছে না আছে সেগুলো নিয়েও বলবো। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, প্রথম লাইন। এর মানে কি? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীর আর কোনো কিছু সুন্দর দেখানোর ব্যাপার নেই। তার মানেটা হচ্ছে যে এই যে দৃশ্যটা আমি দেখছি, কবি মনে করছেন যে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য, দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট ফেয়ার থিং ইন দ্য আর্থ, ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীতে এর চাইতে সুন্দর দৃশ্য বুঝি আর কিছু নেই। সেই জন্যই বলেছে পৃথিবীর আর কোনো কিছুই, এর চেয়ে সুন্দর আর কোনো কিছুই দেখানোর নেই আমাদেরকে। তার মানে দিস পার্টিকুলার সিন অর সাইট ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট বিউটিফুল সাইট অন আর্থ, এটা ওয়ার্ডসওয়ার্থের মত অনুযায়ী। তারপর উনি বলেছেন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, যে সে ব্যক্তি আধ্যাত্মিক দিক দিয়ে, নিজের আত্মার দিক দিয়ে একেবারে ডাল, মানে ইনডিফারেন্ট, মানে রসকসহীন। হু কুড পাস বাই, যে চুপচাপ এখান থেকে চলে যাবে, অর্থাৎ উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য বিউটি অফ দ্য সিন। যে ব্যক্তি এই দৃশ্য দেখে একটু না থেমে এর সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট না করে, প্রশংসা না করে চুপচাপ চলে যাবে উদাসীনভাবে, সে, তাকে বলতেই হবে যে তার নান্দনিক বোধ বলে কিছু নেই, তার অ্যাস্থেটিক সেন্স ল্যাকিং। হ্যাঁ, তার সেই জন্যই বলছে ডাল উড হি বি অফ সোল, তার মানে হি উড বি অফ ডালস, হিজ সোল উড বি ডাল, মানে সেই ব্যক্তির সোল বা সত্তা বা আত্মাটা একেবারে ডাল। এখানে ডাল মানে হচ্ছে নন ইন্টেলিজেন্ট, বা আরো ভালোভাবে বলতে পারলে মোস্ট ইনডিফারেন্ট, একেবারে উদাসীন, সৌন্দর্য বোধ নেই লোকটার, এটাই বলতে হবে। যে চুপচাপ চলে যাবে, এটাকে প্রশংসা না করে ধরে নিতে হবে তার সৌন্দর্য বোধ নেই। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটা দৃশ্য এতটাই স্পর্শ করছে আমাকে তার এই আড়ম্বর দিয়ে। ম্যাজেস্টি মানে রাজকীয়তা, আড়ম্বর, গ্র্যান্ডিওর, গ্র্যান্ডিওর বলে, আড়ম্বর বলে, জাঁকজমকপূর্ণতা বলে। দিস সিটি নাও ডথ
এই ডথ কথাটা হচ্ছে ডু ভার্বের পোয়েটিক ফর্ম। আমরা যেমন ডু বলি, ডাজ বলি, সেরকমই ডথ এটা হচ্ছে একটা ডু ভার্বের পোয়েটিক ফর্ম, মানে কবিতাতে এটা ব্যবহার করা হয়। আর্কেইক ওয়ার্ড, এখন কিন্তু এমনি লিখিত গদ্যে এটার ব্যবহার নেই। দিস সিটি নাও ডথ, এই শহরটি এখন লাইক এ গার্মেন্ট উইয়ার, একেবারে পোশাকের মতো পরে রয়েছে। উইয়ার মানে পরে থাকা, পুট অন। কি পরে রয়েছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই সকালের সৌন্দর্যটাকে, সকালের সৌন্দর্যটাকেই যেন নতুন পোশাকের মতো করে পরে রয়েছে এই শহর। সাইলেন্ট, বেয়ার। এবং এই যে বিউটি অফ দ্য মর্নিংটা, সকালবেলার এই যে সৌন্দর্যটা, এটা একেবারে নীরব, সাইলেন্ট এবং বেয়ার, উন্মুক্ত। তারপরে বলেছে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। এতগুলো কথা, এগুলো মানে পরে আসছি। মানে বলতে চাইছে যে শহরটাকে দেখে মনে হচ্ছে, এই যে শহরটা একেবারে এত, মানে দৃশ্যটা দেখে আমার এত রাজকীয় বলে মনে হচ্ছে, যেন মনে হচ্ছে এই শহরটা সকালবেলার এই সুন্দর সৌন্দর্যটাকে, বা এই সুন্দর সকালের যে সৌন্দর্যটাকে, সেটাকেই যেন নতুন পোশাকের মতো পরিধান করেছে এই শহরটা। এবং সেটা কিরকম? সকালবেলার অ্যাটমসফিয়ারটা সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সাইলেন্ট মানে কেন সাইলেন্ট? কারণ এটা আর্লি মর্নিং, তখন ওর সারা দিনের যে কাজকর্ম সেসব শুরু হয়নি, প্রতিদিনের যে ব্যস্ততা সেই সব কিছু শুরু হয়নি, তাই চুপচাপ। আর বেয়ার কেন? কারণ সেটা ছিল একদম, তারপরে কয়েকটা লাইন পরে সেটা বলেছেন উনি, যে মেঘমুক্ত নির্মল একটা রৌদ্র করজ্জ্বল দিন, সেই জন্যই সবকিছু একদম পরিষ্কার, ভিজিবিলিটি ইজ অলমোস্ট পারফেক্ট, সবটাই পরিষ্কারভাবে দৃশ্যমানতা স্পষ্ট, সেই জন্য দেখা যাচ্ছে সবকিছু, সেই জন্য তিনি এই কথাটা বলেছেন বেয়ার। তারপরে কতগুলো এন্টিটির কথা বলেছেন, ম্যানমেড এন্টিটি, এগুলো সবকটাই। কি কি? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। জাহাজ, টাওয়ার্স, ডোমস গম্বুজ, থিয়েটার্স, এখানে থিয়েটার্স মানে হচ্ছে অ্যাম্পি থিয়েটার্স যেগুলো রয়েছে, অ্যান্ড টেম্পলস। টেম্পলস মানে এখানে চার্চ। লন্ডনে সেই অর্থে মন্দির খুব বেশি তো নেই, এখানে চার্চের কথাই বলেছে, টেম্পল চার্চ যেটা। যে জাহাজ রয়েছে, বড় বড় টাওয়ার কিছু দেখা যাচ্ছে, ডোমস দেখা যাচ্ছে মানে চূড়া দেখা যাচ্ছে, গম্বুজ, থিয়েটার্স দেখা যাচ্ছে, টেম্পলস বা চার্চগুলো দেখা যাচ্ছে, লাই, এগুলো সমস্ত যেন শায়িত রয়েছে, কেউ যেন এই সুন্দর পটভূমিতে পরপর পরপর সাজিয়ে দিয়েছে সুন্দর করে এগুলো। ওপেন আনটু দ্য ফিল্ডস, ছড়িয়ে রয়েছে উন্মুক্ত ভাবে, কোথায়? ওই খোলা মাঠের ওপর। অ্যান্ড টু দ্য স্কাই, এবং সেই মাঠ যেন গিয়ে মিশে গেছে আকাশের সাথে। আসলে মনে রাখতে হবে কবিতাটি লেখা হয়েছে 1802 সালে। 1802 সালের লন্ডন 2021 সালের লন্ডনের সঙ্গে মেলাতে গেলে কিন্তু হবে না। এখন দেখতে গেলে সেখানে লন্ডন আই দেখতে পাবে, বিগ বেন দেখতে পাবে, আর অনেক কিছু দেখতে পাবে আমরা ছবিতে যে সমস্ত দেখে থাকি, হ্যাঁ, বিভিন্ন সিনেমায় বা টিভিতে, কিন্তু সেগুলোর সঙ্গে মেলালে চলবে না। তখন লন্ডন ছিল একটা বৃহত্তর গ্রাম্য সমাজেরই একটা মানে শহর তো বটেই, লন্ডন তো বড় শহর, কিন্তু তার আশেপাশে যে অ্যাডজাসেন্ট যে গ্রাম বা গ্রাম্য পরিবেশটা ছিল সেটাও কিন্তু দৃশ্যমান ছিল ওই সমস্ত উঁচু জায়গাগুলো থেকে। তখনও সভ্যতা এত প্রকৃতির ওপরে এত বড় থাবা বসায়নি, হ্যাঁ, সেই জন্যে দৃশ্যমানতা অনেক বেশি স্পষ্ট ছিল। সেটাই এখানে তিনি বলেছেন, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। একদম সেই যে দূরের আকাশ দেখা যাচ্ছে, সেই আকাশে গিয়ে যেন দিগন্তে মিশে গিয়েছে এই সমস্ত কিছু। কি কি? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। মাঠের ওপর, সবুজ মাঠের ওপরে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দিকে, এবং সেটা একেবারে আকাশের সঙ্গে, মানে সবুজ মাঠ এবং উপরে নীল আকাশ যেন একটা ক্যানভাস রচনা করেছে, চমৎকার ফ্রেম তৈরি করে দিয়েছে, যেই ফ্রেম, ছবির ফ্রেমের মধ্যে সুন্দর করে সাজানো আছে এই সমস্ত জিনিসগুলো। খালি দৃশ্যটার বর্ণনা দিচ্ছে, সেটা বলতে গিয়ে এত কিছু বলা। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। সমস্ত কিছুকেই দেখে কেমন মনে হচ্ছে? উজ্জ্বল এবং চকচকে। গ্লিটারিং মানে শাইনিং। ইন দ্য স্মোকলেস এয়ার, ওই ধূমহীন বাতাসে, আকাশে। তার মানে কেন স্মোকলেস এয়ার? স্মোকলেস এয়ার এই একই কারণে, একদম আর্লি মর্নিং, দিনের যে মানে কি বলবো, যে কমন যে ক্ল্যাটার, জেনারেল ক্ল্যাটার, হ্যাঁ, প্রতিদিনকার শহুরে হইচই তখনও শুরু হয়নি। আর কি, কলকারখানাগুলোও তখনও খোলেনি এত সকালবেলা, সেই কারণেই স্মোকলেস এয়ার। আর লন্ডন শহরের কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে একটু মেঘলা মেঘলা, স্যাঁতস্যাঁতে ওয়েদার, মেঘলা আকাশ, হ্যাঁ,
টিপ টিপ করে বৃষ্টি হয়, কিন্তু এই দিনটা হচ্ছে ব্যতিক্রমী। সেই কারণেই যেন তার কাছে আরো বেশি অ্যাপিলিং বলে মনে হয়েছে কবির কাছে। সেই জন্য বলেছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছুই উজ্জ্বল এবং চকচক করছে ওই ক্লিয়ার আকাশের মধ্যে। তাহলে পুরো অক্টেটটার মানে কি দাঁড়ালো? কবি বলছেন যে লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে তিনি যে দৃশ্যটা দেখেছেন, সেই দৃশ্যটা দেখে তার মনে হয়েছে এটা পৃথিবীর সবচাইতে সুন্দরতম দৃশ্য। ঠিক আছে, তারপর উনি বলেছেন যে ব্যক্তি এর প্রশংসা না করে চুপচাপ চলে যেতে পারে, তাহলে ধরে নিতে হবে তার নান্দনিক বোধ বলে কিছু নেই, সৌন্দর্য চেতনা বোধ নেই। তারপর উনি বলছেন যে এই দৃশ্যটা আমাকে মনে হচ্ছে যেন খুব আড়ম্বর পূর্ণতায় পরিপূর্ণ। এবং তারপরে বলেছেন তিনি যে নতুন পোশাকের মতো এই শহর সকালবেলার সৌন্দর্যটাকে, সেই নীরব উন্মুক্ত সৌন্দর্যটাকেই পরিধান করেছে নতুন পোশাকের মতো। তারপর কি বললেন? যে শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস এগুলো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই খোলা উন্মুক্ত মাঠে এবং উপরের নির্মল আকাশে। সমস্ত কিছুই দেখে মনে হচ্ছে উজ্জ্বল এবং চকচক করছে এই ধূমহীন মানে ক্লিয়ার একদম আকাশে। হ্যাঁ, সুনীল আকাশে সমস্ত কিছু যেন চকচক করছে উজ্জ্বলতার সাথে। এটা হলো অক্টেটের মানে, বাংলা মানেটা বললে এটাই দাঁড়ায়। এবার চলো যাই সেস্টেটে কি আছে দেখতে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। এখানে স্টিপ কথাটার মানে হচ্ছে মানে একবারে ধৌত করে দেওয়া বা ধুয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। কখনোই সূর্য এত সুন্দরভাবে স্টিপ করে মানে স্নান করিয়ে দেয়নি ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। এখানে স্টিপ কথাটার অনেকগুলো মানে হয়। একটা মানে হচ্ছে ওঠা, রেইজ, আর একটা মানে হচ্ছে একেবারে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, এখানে বক্তব্যটা এইটাই, বাংলায় মানেটা বুঝলে এভাবে বোঝা যায়, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। এর আগে কখনোই সূর্য এর চাইতে বেশি সুন্দরভাবে যেন বিধৌত করে দেয়নি তার প্রথম কিরণে, ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার মানে তার প্রথম সেই কিরণে, ভ্যালি, রক অর হিল, তার প্রথম কিরণের আলোতে এত সুন্দরভাবে যেন স্নান করিয়ে দেয়নি কোনোদিনও এর আগে ওই উপত্যকা, পাহাড়, পর্বতগুলোকে। নেভার স আই, এটা অ্যাব্রিভিয়েটেড আছে, NE'(ER) মানে নেভার। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। আমি ইতিপূর্বে না কোনোদিন দেখেছি, না কখনো অনুভব করেছি এত গভীর নীরবতা। মানে দৃশ্যটা দেখে বা সেই অ্যাটমসফিয়ারটা তার কাছে এতটাই প্রশান্ত বলে মনে হচ্ছে, হ্যাঁ, চুপচাপ বলে মনে হচ্ছে, কাম অ্যান্ড কোয়াইট মনে হচ্ছে। সেটাই তিনি এভাবে বলেছেন যে এর আগে সূর্য কোনোদিন তার প্রথম কিরণে এত সুন্দরভাবে স্নান করিয়ে দেয়নি ভ্যালি, রক বা হিলগুলোকে। আর আমি এর আগে কোনোদিন দেখিনি বা কোনোদিন অনুভব করিনি এত গভীর নীরবতা। দ্য রিভার গ্লাইডেথ, এই যে গ্লাইডেথ কথাটা দেখো, এর মানে হচ্ছে ফ্লোজ স্লোলি, মানে গ্লাইড থেকে গ্লাইডেথ একটা পোয়েটিক ওয়ার্ড। হ্যাঁ, কবিতাতে ব্যবহার করা হয়, গদ্যতে কিন্তু গ্লাইডেথ বলে কোনো শব্দ নেই, গ্লাইড আছে, কিন্তু গ্লাইডেথ কথাটা ওই ডথের মতোই, এটাও কবিতার ব্যবহার হয়। দ্য রিভার, এখানে কোন রিভার? অবশ্যই দ্য টেমস। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটা ধীরে ধীরে বয়ে চলেছে তার আপন মনে, তার নিজের সুমধুর খেয়ালে। নদী আপন বেগে পাগল পারা, যেমন রবীন্দ্রনাথ লিখেছিলেন, ওয়ার্ডসওয়ার্থ এখানে ঠিক সেভাবেই যেন বলতে চাইছেন, টেমস নদী ধীরে ধীরে বয়ে চলেছে তার নিজের সুমধুর খেয়ালে, সুমিষ্ট গতিতে। ডিয়ার গড, তারপরে ঈশ্বরকে ধন্যবাদ জানানোর পালা। ডিয়ার গড, দ্য ভেরি হাউস ইজ সিন আসলিপ, মানে ও মাই গড, এটা যখন আমরা বলি, হ্যাঁ, ডিয়ার গড। আসলে নেচার পোয়েটরা অনেক ক্ষেত্রে এই প্যারেনথেসিসের ব্যবহার করতেন। প্যারেনথেসিস একটা টার্ম, ওটা হচ্ছে একটা লিটারারি টার্মস, এর মানে হচ্ছে গড ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড। তাদের কাছে এটাও একটা সত্তা কিন্তু ছিল যে প্রকৃতি আর ঈশ্বর তো একই, সেই জন্য যেন একটা কৃতজ্ঞতা বোধও তাদের কাছে কাজ করছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউস ইজ সিন অ্যাসলিপ, হে ভগবান, সমস্ত কিছু ঘর বাড়িগুলোকে যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে। দেখো, ঘর বাড়ি তো ঘুমোতে পারে না, কারণ ঘর বাড়ি তো জড় বস্তু। তাহলে ভেরি হাউসেস সিম অ্যাসলিপ কথাটার মানে কি এখানে বলতে চেয়েছেন? এখানে বোঝাতে চেয়েছেন দ্য ইনমেটস অফ দ্য হাউস আর অ্যাসলিপ, মানে ওই বাড়ির বাসিন্দারা সবাই চুপচাপ ঘুমোচ্ছে এখন। এতটাই ভোরবেলার দৃশ্যটা তিনি দেখেছেন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং
এবং এই পুরো বিশাল হৃদয়টাও যেন এখনো চুপচাপ শুয়ে আছে। এই বিশাল হৃদয় মানে আর কিছুই নয়, দ্য সিটি অফ লন্ডন। তাকে একটা মাইটি হার্ট বলে কল্পনা করা হয়েছে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে এই লাস্টে সেস্টেডের কাছে কিন্তু তিনি কি করলেন, তিনি একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করলেন, সেটা হচ্ছে কি পার্সনিফিকেশন। অর্থাৎ পার্সনিফিকেশন মানে ব্যক্তি সত্তা আরোপ করা জড়বস্তুর ওপর। কিরকম দেখো, সূর্যকে তিনি বলছেন নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিক ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। দেখো হিজ কথাটা আমি নীলকালিতে লিখেছি, তার কারণ ওইটাই। এই যে হিজ মানে একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন ব্যবহার করছেন, তার মানে সূর্যটাকে তিনি পার্সনিফাই করছেন। আবার দেখো নদীর কাছে গিয়ে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট হুইল, নদীটাও যেন তার নিজের আপন খেয়ালে বয়ে চলেছে, মানে এখানেও হিজ এই কথাটা আছে। অর্থাৎ এই দুটোতে পার্সনিফিকেশন। তোমাদের যদি প্রশ্ন পড়ে পরীক্ষায় যে দুটো এমন ন্যাচারাল অবজেক্টের কথা বলো যেগুলোকে কবি এই কবিতায় পার্সনিফাই করেছেন, তখন কিন্তু এই দুটোকে বলতে হবে যে রিভার অ্যান্ড দ্য সান। ঠিক আছে, তাহলে এই লাইনগুলোর মধ্যে দিয়ে আমরা কি পেলাম? খুব সহজ আছে। দেখো যে সূর্য ইতিপূর্বে এত সুন্দরভাবে ধৌত করে দেয়নি তার প্রথম কিরণে উপত্যকা, সমগ্র উপত্যকাকে অথবা পাহাড় পর্বতগুলোকে, বা এর আগে আমি কোনোদিন দেখিও নি, কোনোদিন অনুভবও করিনি এত গভীর কোনো একটা নীরবতা। যে নদী তার নিজের খেয়ালে বয়ে চলেছে, হ্যাঁ, ভগবান সমস্ত কিছু মনে হচ্ছে যেন ঘর বাড়িগুলো সব চুপচাপ ঘুমোচ্ছে, এবং এই যে বৃহৎ হৃদয় এই লন্ডন শহর, এও যেন মনে হচ্ছে ইজ লাইং স্টিল, এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। চলো পরের অংশ দেখি কি আছে। সাবস্টেন্স। একবারে সহজ করে কবিতাটা বলে দিলাম, এবার একটু সাবস্টেন্সটা দেখে নাও। সাবস্টেন্সের টাইটেল বলে তারপরেই দেখবে আজকে কবিতা শেষ হয়ে গেছে, এখানে খুব বেশি কিন্তু বড় নেই। সাবস্টেন্সে কি বলেছে দেখি। ওয়ান্স হোয়াইল গোয়িং অন টু ডোভার ফ্রম লন্ডন, একবার যখন ডোভার থেকে লন্ডন যাওয়ার সময় আর কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স্টপড অন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেমেছিলেন কোথায়? ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর। ফ্রম দেয়ার হি স দ্য সারাউন্ডিংস, সেখান থেকে তিনি দেখেছিলেন চারিপাশের অবস্থাটা, সারাউন্ডিংসটা। অ্যারাউন্ড দ্য ব্রিজ ইন লন্ডন ওয়াজ লুকিং ভেরি পিকচারাস। ফ্রম দেয়ার, সেখান থেকে হি স, তিনি দেখলেন, দ্যাট দ্য সারাউন্ডিংস অ্যারাউন্ড দ্য ব্রিজ ইন লন্ডন, যে লন্ডনের ওই যে ব্রিজটি তার চারপাশের যে পরিবেশটা, ওয়াজ লুকিং, সেগুলোকে দেখতে লাগছে ভেরি পিকচারেস্ক, ভীষণ ছবির মতো সুন্দর। পিকচারেস্ক কথাটার মানে হচ্ছে চিত্রগুণ সম্পন্ন বা ছবির মতো সুন্দর। ইট সিম টু হিম, তার কাছে এটা মনে হয়েছে, টু বি দ্য মোস্ট বিউটিফুল সাইট অন আর্থ, যে এটা যেন পৃথিবীর সবচাইতে সুন্দরতম দৃশ্য। টু হিম দ্য পার্সন হু কুড পাস বাই, হু উড পাস বাই উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য সিনিক বিউটি, তার কাছে মনে হয়েছে যে ব্যক্তি চুপচাপ চলে যাবে পাশ দিয়ে, এই দৃশ্যের সৌন্দর্যটাকে অ্যাপ্রিসিয়েট না করে, প্রশংসা না করে, মাস্ট বি ভেরি ডাল অফ সোল, তাহলে ধরে নিতে হবে তার সত্তার দিক দিয়ে সে খুবই উদাসীন টাইপের। দ্য সিটি সিম টু পুট অন, শহরকে মনে হচ্ছে যেন পরে রয়েছে দ্য মর্নিং বিউটি অ্যাজ ইটস অ্যাটায়ার, সকালের সৌন্দর্যটাকে তার পোশাকের মতো করে। অ্যাটায়ার মানে ক্লোথ। দ্য হোল অ্যাটমসফিয়ার ওয়াজ সেরিন অ্যান্ড পিসফুল, সমস্ত পরিবেশটা ছিল সেরিন মানে স্বর্গের শান্তির মতো। স্বর্গে যেমন শান্তি থাকে, স্বর্গীয় শান্তিকে বলে সেরিনিটি, সেখান থেকে সেরিন কথাটা এসছে। সমস্ত পরিবেশটা মনে হচ্ছে একেবারে স্বর্গীয় শান্তিতে ভরা অ্যান্ড পিসফুল, ভীষণ শান্ত, স্বর্গের শান্তি বিরাজ করছে, এটাই বলতে চাইছেন। তারপরের কথাটা তো তোমরা কবিতার লাইনেও পড়েছো। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস ওয়ার ওয়াইডলি ওপেন টু দ্য ফিল্ডস নিয়ার বাই অ্যান্ড দ্য স্কাই অ্যাবভ। এই শিপস, টাওয়ার্স, গম্বুজ, থিয়েটার, টেম্পল, চার্চ, এগুলো সমস্তই ব্যাপকভাবে বিস্তৃত রয়েছে সামনাসামনি যে মাঠগুলো রয়েছে সেই মাঠে এবং উপরের আকাশেও, মানে আকাশ এবং মাঠের সাথে যেন সেগুলো দিগন্তে মিশে গেছে। অল দ্য অবজেক্টস ইন দ্য সিটি ওয়্যার লুকিং ব্রাইট অ্যান্ড শাইনিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত বস্তুগুলোকে ওই শহরের মনে হচ্ছিল উজ্জ্বল এবং চকচকে এই মেঘহীন নির্মেঘ আকাশের মধ্যে। দ্য রেজ অফ দ্য মর্নিং সান ফেল অন দ্য ভ্যালি, রক অর হিল ইন সাচ স্প্লেন্ডার, সকালবেলার যে সূর্যের রশ্মি সেটা ওই উপত্যকা, পাহাড় পর্বতের উপর এত মানে মানে স্প্লেন্ডার নিয়ে পড়েছে, এতটাই তার কিরণ নিয়ে পড়েছে আর কি, দ্যাট ইট মেড দ্য ডে
যেন এটা করে তুলেছে ওই দিনটিকে ডিফারেন্ট ফ্রম দ্য আদার ডেজ, অন্যান্য দিনের থেকে একেবারেই আলাদা করে তুলেছে এটা। তারপর কি আছে দেখি। দ্য পোয়েট নেভার এক্সপিরিয়েন্স সাচ এ ডিপ কামনেস, কবি এর আগে এত গভীর নীরবতা কখনো উপলব্ধি করেননি, কখনো অভিজ্ঞতা হয়নি তার। দ্য রিভার টেমস গ্লাইডেড ফ্রিলি, টেমস নদী ধীরে ধীরে বয়ে চলেছিল। দ্য হাউসেস অফ দ্য সিটি অ্যাপিয়ার টু বি অ্যাসলিপ, শহরের ঘর বাড়িগুলোকে মনে হচ্ছিল যেন ঘুমন্ত। দ্য পোয়েট ফেল্ট, কবির মনে হয়েছিল, কবি অনুভব করেছিলেন দ্যাট দ্য মাইটি হার্ট অফ লন্ডন, যে লন্ডন শহরের সেই যে বিশাল বড় একটা হৃৎপিণ্ডের মতো, কারণ সেটাই তো শহরের প্রাণকেন্দ্র, তাই এই মাইটি হার্ট ওয়াজ স্টিল লাইং ইন প্রফাউন্ড স্লিপ, সেটাও যেন তখনও পর্যন্ত গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এইটা সাবস্টেন্স পড়লে এইটা লিখতে পারো তোমরা পরীক্ষায়। আর যদি পড়ে সিগনিফিকেন্স অফ টাইটেল কি, তখন না একেবারেই এই কথাগুলোই কিন্তু বলতে হবে, খালি পরে দু চারটে সেন্টেন্স যোগ করে, দুটো সেন্টেন্স বা তিনটে সেন্টেন্স যোগ করে দিতে হবে। পুরো ব্যাপারটাই এটাই বলতে হবে তোমাকে, তার সঙ্গে দু তিনটে সেন্টেন্স যোগ করলেই কিন্তু একটা অন্য উত্তর হয়ে যাবে। তাই দেখো, আমি যখন টাইটেলের উত্তরটা তোমাদের বলেছি তখন খালি সেই লাস্ট প্যারাটা বা এর সঙ্গে যেগুলো যুক্ত করার সেইগুলো যুক্ত করে দিয়েছি। কি কি দেখা যাক কি রয়েছে টাইটেলটায়। দ্য পোয়েট এক্সপিরিয়েন্স অল দিজ, কবি এগুলো সমস্ত কিছুই এক্সপিরিয়েন্স করেছেন, অর্থাৎ তিনি উপলব্ধি করেছেন স্ট্যান্ডিং অন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে। দ্য টাইটেল ইন্ডিকেটস দ্য টাইম অ্যান্ড প্লেস অফ সাচ আ স্প্লেন্ডিড এক্সপিরিয়েন্স, এই টাইটেলটা ইন্ডিকেট করছে, নির্দেশ করছে সেই সময় এবং সেই স্থানটিকে, অফ সাচ এ স্প্লেন্ডিড এক্সপিরিয়েন্স, এত চমৎকার একটা অভিজ্ঞতা। স্প্লেন্ডিড মানে চমৎকার অভিজ্ঞতার সেই যে সময়টা এবং সেই স্থানটাকে নির্দেশ করছে এই শিরোনামটি। সো দ্য টাইটেল ইজ অ্যাপ্ট, সেই জন্য শিরোনামটি যথোপযুক্ত। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা ভিডিওটা এতক্ষণ দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এবং সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে যাবতীয় যা যা প্রশ্ন হয় সেই প্রশ্নের একটা পিডিএফ লিঙ্কও কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা ওই পিডিএফ লিঙ্ক ডাউনলোড করে সেটাকে সলভ আউট করতে পারো। সেখানে এমসিকিউ, এসএকিউ, টেক্সচুয়াল গ্রামার, বড় প্রশ্ন, এভরিথিং সমস্ত কিছুই দেওয়া আছে। এবং সেটা করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত ডাউটগুলো অন্য কোনো ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া, বা তোমাদের কমেন্ট বক্সেই সেগুলো রিপ্লাই করে দেওয়া। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো সবাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন কোনো কিছু বিষয় নিয়ে আমাদের আবার দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা আজকের মতো।